This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. আরো ভালো করে বললে কয়েকদিন আগেই আমাদের এই বাংলায় জাল ওষুধের কারবারের ডিটেইল রিপোর্ট আপনাদের দেখিয়েছিলাম। আজ আরো একটা ভয়ঙ্কর রিপোর্ট আপনাদের সামনে আনছি, যা দেখলে আপনিও প্রশ্ন করবেন এই কোন ওষুধ শরীরে যাচ্ছে। অ্যাসিডিটি, কোলেস্ট্রল, ডায়াবেটিস। এখন প্রায় প্রতিটি ঘরে এইসব অসুখের ওষুধ কিনতে হয় প্রতি মাসে। চিকিৎসক প্রয়োজন মতো এইসব রোগের ওষুধ প্রেসক্রাইব করেন। ছোটখাটো শরীর খারাপের ক্ষেত্রে অনেকে সরাসরি দোকান থেকে কিনে ওষুধ খান, কিন্তু খোলা বাজারে যে ওষুধ বিক্রি হচ্ছে সেই ওষুধ কি আদৌ নিরাপদ? ওষুধ উল্টে বিপদ ডেকে আনছে না তো? এই প্রশ্ন তুলে দিচ্ছে খোদ কেন্দ্রীয় সংস্থা। সম্প্রতি সেন্ট্রাল ড্রাগ স্ট্যান্ডার্ড কন্ট্রোল অর্গানাইজেশন বা সিডিএসসিও একটি রিপোর্ট পেশ করেছে। এই সংস্থা ওষুধের গুণগত মান যাচাই করে ও নতুন ওষুধের ছাড়পত্র দেয়। তাদের রিপোর্ট বলছে বাজারে বিক্রি হওয়া ৮৪টি ওষুধ বিপজ্জনক, কারণ এই সব ওষুধ গুণগত মানের পরীক্ষায় ডাহা ফেল করেছে। মানে শরীরে এইসব ওষুধের কোনো কার্যকারিতাই নেই। প্রশ্ন হলো কোন কোন ওষুধ গুণমান পরীক্ষায় উত্তীর্ণ হতে পারেনি? সেন্ট্রাল ড্রাগ স্ট্যান্ডার্ড কন্ট্রোল অর্গানাইজেশনের রিপোর্ট অনুযায়ী বিভিন্ন সংস্থা তৈরি করা এই ৮৪টি ওষুধের মধ্যে রয়েছে অ্যাসিডিটি বা অম্বলের ওষুধ, যা প্রতিদিনই ব্যবহৃত হয়। এছাড়া কোলেস্ট্রলের ওষুধ, ডায়াবেটিসের ওষুধ, বিভিন্ন রোগের ক্ষেত্রে ব্যবহৃত স্টেরয়েড, এছাড়া জীবাণুঘটিত রোগের ওষুধ রয়েছে। বাজারে বিক্রি হওয়া এমনই ৮৪টি ওষুধকে বিপজ্জনক ঘোষণা করেছে কেন্দ্রীয় নিয়ামক সংস্থা। গত বছর ডিসেম্বরে ওষুধ পরীক্ষার রিপোর্ট তুলে ধরে সিডিএসসিও সতর্ক করেছে ৮৪টি ওষুধের গুণগত মান অত্যন্ত খারাপ, যা রোগীর স্বাস্থ্যের জন্য বিপজ্জনক। ওষুধগুলি দ্রুত বাজার থেকে তুলে নিতে হবে। এই ওষুধ রফতানিও করা যাবে না। কেন্দ্রীয় সংস্থার এই নির্দেশ প্রকাশ্যে আসতেই শোরগোল পড়ে গিয়েছে। এমনিতেই সর্দি, জ্বর, পেট খারাপ হলে আমজনতা মুড়ি মুড়কির মতো ওষুধ খায়, যা বিপজ্জনক। তারপর যদি সেই ওষুধও নিম্নমানের হয়, তাহলে তো বিষ খাওয়ার শামিল। ওষুধ পেটের মধ্যে গিয়ে ঠিকভাবে ভাঙছে না। কোনো কোনো ওষুধ পেটের মধ্যে গিয়ে আমাদের বডি, শরীরের যে রস, সেই রসের সাথে ঠিকভাবে গুলছে না। অর্থাৎ ওষুধগুলোর যে এফেক্ট, যে ফল আমাদের পাওয়া উচিত, সেই আশানুরূপ ফল আমরা পাচ্ছি না। জাল এবং ভেজাল ওষুধে বাজার ছেয়ে গেছে। তো এর দায়িত্ব কে নেবে? সাধারণ মানুষ এই ওষুধগুলি খাওয়ার জন্য তাদের যে পার্শ্ব প্রতিক্রিয়া হবে, তার কিডনি ফেলিয়ার হবে, অন্যান্য সমস্যা দেখা দেবে। সেই সমস্যাগুলি কিভাবে নিরূপায় হবে? আমরা কোথায় দাঁড়িয়ে আছি? গত বছর সেপ্টেম্বর মাসেই গুণগত মানের পরীক্ষায় ব্যর্থ হয়েছিল ৫৩টি ওষুধ, যার মধ্যে ছিল প্যারাসিটামল বা অ্যামেক্সিসিলিনের মতো অ্যান্টিবায়োটিক বা প্যান্টোপ্রোজালের মতো বহু ব্যবহৃত হজমের ওষুধ। সম্প্রতি হাওড়ার আমতায় এক হোলসেলারের গুদামে হানা দিয়ে লক্ষাধিক টাকার জাল ওষুধ বাজেয়াপ্ত করে রাজ্য ড্রাগ কন্ট্রোল। তার মানে ওষুধ নিয়ে অসাধু কারবার জালের মতো ছড়িয়ে রয়েছে। মানুষের জীবন নিয়ে ছেলে খেলা চলছে, যা অত্যন্ত বিপজ্জনক। ব্যুরো রিপোর্ট, TV9 বাংলা। সম্ভব বাঁচাতে গিয়ে মৃত্যু। চন্দননগর থেকে গয়ায় অনুষ্ঠান করতে যাওয়ার পথে প্রাণই চলে গেল এক তরুণীর। নিছক দুর্ঘটনা নয়, ইফটিজারদের হাত থেকে বাঁচতে ইফটিজারদের গাড়ির ধাক্কায় গাড়ি উল্টে মৃত্যু। আচ্ছা, কি চলছে বলুন তো আমাদের রাজ্যে? এগিয়ে বাংলা নাকি দুষ্কৃতীদের স্বর্গরাজ্য বাংলা? মদ্যপদের হাত থেকে বাঁচতে গিয়ে প্রাণই চলে গেল ২৭ বছরের তরুণী। পানাগড়ের কাকসা থানা এলাকার ঘটনা। নারী সুরক্ষার বেআপ্রু দশা নিয়ে আরও একবার জোরালো প্রশ্ন তুলে দিল। হ্যাঁ, হাত দেখাচ্ছিল সবাইকে, ম্যাডামকে মানে কমেন্ট করছিল, পুরো মদ্যপ অবস্থা, এঙ্গেজ করছিল, কন্ট্রিটকারি করছিল, হাত পা দেখাচ্ছিল। হতে পারে কি আমি রাস্তাতে দাঁড়িয়ে যেতাম, তো হতে পারে ম্যাডামকে আমার নামিয়ে নিত, এরা নামিয়ে কিছু করে দিত আমাদের বন্দুক থেকে কিছু করে। ঠিক কি হয়েছিল? মৃত তরুণী হুগলির চন্দননগরের বাসিন্দা। ইভেন্ট ম্যানেজমেন্টের টিম নিয়ে কালো সেডানে চেপে বিহারের গয়ায় যাচ্ছিলেন। গলসি পেরোনোর পর রাত ১২টার কিছুটা পরে ভাষাপুল লাগোয়া একটি পেট্রোল পাম্প থেকে তেল ভরেন চালক। এর কিছুক্ষণ পর থেকেই একটি সাদা গাড়ি তাদের পিছু নেয়। শুরু থেকেই মতলব ভালো ছিল না। অভিযোগ, তরুণীকে লক্ষ্য করে কটূক্তি করা হয়। কালো গাড়িতে একবার ধাক্কাও মারে সাদা গাড়িটা। এই গাড়িটা এনার ডান দিকের গেট দিয়ে আমার বাঁ দিকে পুরো চেপে দিল। তারপর আমি আবার স্লো হয়ে আমি বাঁ দিকের থানার রাস্তাটা ধরেছিলাম। উৎপাত থেকে বাঁচতে পানাগড়ের রাইস মিল মোড়ে পুরনো জিটি রোড ছেড়ে গলিতে গাড়ি ঢুকিয়ে দেন সুতন্দ্রার চালক। ঠিক তখনই সাদা গাড়ির সজোরে ধাক্কা এবং তার অভিঘাতে উল্টে যায় কালো গাড়ি। ও আমাকে আবার বাঁ দিক থেকে ওভারটেক করে এসে
আবার মেরেছে, ধাক্কা মেরে গাড়িটাকে পাল্টি করে দিয়েছে। প্রবল আঘাতে ঘটনাস্থলেই মৃত্যু হয় সুতন্দ্রার। সুতন্দ্রা চট্টোপাধ্যায়ের গাড়ি এসে ধাক্কা মারে রাস্তার ধারের এই দোকানে, এবং তুমি দেখতে পাচ্ছ যে সেই দোকানের যে খুঁটি, সেই খুঁটি ভেঙে পড়ে, এবং তারপরে শুধুমাত্র এই দোকানে ধাক্কা মেরেছে তাই নয়, সেই গাড়ি এসে ধাক্কা মেরেছে এই টয়লেটে, পাকা টয়লেটে ধাক্কা মারে, এবং তারপরই নিয়ন্ত্রণ হারিয়ে গাড়িটি ঠিক এই স্পটে, আমি একটু দেখাতে চাইবো সেই জায়গাটা যেখানে সুতন্দ্রা চট্টোপাধ্যায়ের গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে একেবারে রাস্তার উপরে উল্টে যায়। গাড়ির চালকের পাশের সিটে বসেছিলেন চন্দননগরের তরুণী, সেদিকেই সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে। এইটা হচ্ছে দুর্ঘটনাগ্রস্ত গাড়ি। এই গাড়ির এই সামনের সিটে ওই তরুণী এখানে বসেছিল, যেটা দেখো গাড়ির বিভিন্ন জায়গায় এই কাঁচটা ভেঙে গিয়েছে। আমার মেয়ে বিহারে কাজ করে, সেখানে তার নিরাপত্তা আছে, পশ্চিমবঙ্গে নিরাপত্তা নেই, নিজের স্টেটে নিরাপত্তা নেই, পুরো ব্যাপারটাই আড়াল হচ্ছে। না হলে এতক্ষণ কাউকে খুঁজে পাওয়া যায় না, এটা কোনো কথা বলুন তো? আমাদের সেফটি সিকিউরিটি কোথায়? সাদা গাড়ির আরোহীরা গাড়িতে বসেই মদ খাচ্ছিল বলে অভিযোগ। সেই ছবি ধরাও পড়েছে TV9 বাংলার ক্যামেরায়। এই গাড়ির প্রত্যেকটা দরজায়, এখানে দেখাতে বলবো, প্রত্যেকটা দরজায় এই দেখো গ্লাস, প্লাস্টিকের গ্লাস। ওই দিকের দরজায়, ড্রাইভার যেদিকে বসেছিল সেদিকে দরজায় দেখাতে বলবো, ওই দিকের দরজায় দেখাতে বলবো, ওখানেও দেখো গ্লাস। জাতীয় সড়কে গাড়িতে বসে মদ খাওয়া যায়, অন্য গাড়িকে তাড়া করা যায়, গাড়িতে মহিলা দেখলে কটূক্তি করা যায়, পুলিশ প্যাট্রোলিং হয় না, নাকি পুলিশে বিন্দু মাত্র ভয় নেই? তরুণীর মৃত্যু অনেক প্রশ্ন তুলে দিয়ে গেল। জয়ন্ত বিশ্বাস ও হীরক মুখোপাধ্যায়ের রিপোর্ট, TV9 বাংলা। পুলিশের বিরুদ্ধে একাধিক অভিযোগ, কিন্তু এই মুহূর্তে যে খবরে নজর রাখতেই হবে, পানাগড় কাণ্ডের নয়া মোড়। কোনো ইফটিজিং এর ঘটনা ঘটেনি, দুটি গাড়ির মধ্যে রেষারেষির জেরেই দুর্ঘটনা, এমনটাই দাবি পুলিশের। দাবি করলো আসানসোল দুর্গাপুর কমিশনারেটের পুলিশ সুপার। ক্রেটা গাড়ি আগে ছিল, তরুণীর গাড়ি ছিল পিছনে। সিসিটিভি ফুটেজ দেখার পর পুলিশের এমনটাই দাবি। এটা একটা কুৎসা, একটা বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা হচ্ছে। আমাদের কাছে যে এখন অবধি আমরা ইনভেস্টিগেশন পেয়েছি কি এখানে কোনো ইভ টিজিংয়ের কোনো ঘটনা হয়নি, কোনো ইভ টিজিংয়ের কোনো ঘটনা এখানে নেই। এখানে পিওর একটা দুটা গাড়ির মধ্যে এটা বলতে পারেন কি ওভারটেক করার মধ্যে এটা ইনিশিয়ালি স্টার্ট হয়েছিল, এবং তারপরে পুরো ঘটনাটা আমাদের যে মেনলি সিসিটিভির মধ্যে ইনিশিয়ালি একটা হালকা কোলিজন দুটা গাড়ির মধ্যে হয়েছিল এবং ডিভাইডার সঙ্গে হয়েছিল। তারপরে কিন্তু ডেফিনেটলি যে চেজিং হচ্ছে সেটা ভিকটিমের গাড়ি চেজ করছে অন্য গাড়িটাকে। কমপ্লেন্ট যে দিয়েছেন উনিও ভিকটিমের গাড়িতে ছিলেন, কমপ্লেনে কোনো কটূক্তির কোনো কথা বলা নেই। এই ছাড়া আমরা ওদেরকে জিজ্ঞাসাবাদ করেছি, স্টেটমেন্ট নিয়েছি, সেখানেও ওরা এটাই বলেছে যেটা আমি আপনাকে ব্রিফ করলাম কিভাবে ঘটনাটা হয়েছে। ওখানে কোনো কটূক্তি বা কোনো ইভটিজিংয়ের কোনো ঘটনা ওনারা বলেন। তারা কেন এখনো পর্যন্ত তাদের কাউকে এখনো কি আপনারা মানে শনাক্ত করতে পেরেছেন? আমরা ডেফিনেটলি আমরা ওদেরকেও জিজ্ঞাসাবাদ করব, ওদেরকেও যা আইনি ব্যবস্থা আছে সেটা নেব। বাংলাদেশের দুর্বৃত্তদের টার্গেট থেকে বাদ গেল না বায়ুসেনা ঘাঁটিও। কক্সবাজারে বায়ুসেনা ঘাঁটিতে হামলা চালালো দুষ্কৃতীরা। হামলার পরেই পাল্টা অভিযানের নামে বাংলাদেশের বায়ুসেনা, আর তাতে পরিস্থিতি আরও অগ্নিগর্ভ হয়ে ওঠে। সংঘর্ষে মৃত্যু হয় একজনের, জখম আরও অনেকে। তাণ্ডবের মাঝেই রাস্তায় নেমে গুলি চালাচ্ছে সেনা। সোমবার দুপুরের এই ছবি বাংলাদেশের কক্সবাজারের। এদিন কক্সবাজারে বিমান ঘাঁটিতে অতর্কিত হামলা চালায় দুষ্কৃতীরা। তারপরেই হিংসা ছড়িয়ে পড়ে বলে বাংলাদেশের সেনাবাহিনীর তরফে জানানো হয়েছে। এ নিয়ে একটি বিবৃতিও দেয় বাংলাদেশের ইন্টার সার্ভিস পাবলিক রিলেশন বা ISPR। হামলার পর বিমান বাহিনী পাল্টা অভিযানে নামলে একজনের মৃত্যু হয়। শিহাব কবির নাহিদ নামে স্থানীয় ব্যবসায়ী ওই যুবকের মৃত্যুতে পরিস্থিতি আরও অগ্নিগর্ভ হয়ে ওঠে। কিভাবে ওই ব্যক্তির মৃত্যু হলো তা নিয়ে বাহিনীর জনসংযোগ দফতর স্পষ্ট করে কিছু জানায়নি। যদিও সংবাদ মাধ্যম সূত্রে খবর, বাহিনীর গুলিতেই শিহাব কবিরের মৃত্যু বলে অভিযোগ তুলেছেন বাসিন্দারা। অনেকেই জানিয়েছেন বিমান ঘাঁটির জন্য জমি অধিগ্রহণ ঘিরেই ঘটনার সূত্রপাত। সম্প্রতি কক্সবাজারের ওই বিমান ঘাঁটি সম্প্রসারণের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। জমি অধিগ্রহণ ও উচ্ছেদের প্রতিবাদে বিক্ষোভ শুরু হয় বিমান ঘাঁটি লাগোয়া সমিতি পাড়ায়। বাসিন্দারাই বিমান ঘাঁটিতে হামলা চালিয়েছে বলে বাংলাদেশের সংবাদ মাধ্যমে দাবি করা হয়েছে। ঢাকার কুর্সিতে মোহাম্মদ ইউনুস বসার পরে হিংসা লেগেই রয়েছে বাংলাদেশে। ইউনুস সরকারের উপদেষ্টাদের মাঝে মধ্যেই ভারতীয় যুদ্ধের হুমকি দিতেও শোনা যায়। সেই হুঁশিয়ারি যে কতটা ফাঁপা তারও একবার প্রমাণ হয়ে গেল কক্সবাজারের বিমান ঘাঁটির হামলায়। দুনিয়া তাজ্জব হয়ে দেখল
বাংলাদেশের বিমান বাহিনীর ঘাঁটিগুলি এতটাই অসুরক্ষিত যে অনায়াসেই হামলা চালাতে পারে দুষ্কৃতীরা। ব্যুরো রিপোর্ট, TV9 বাংলা।